অষ্টাদশ শতাব্দীর আগে থেকে যেই বংশ ধনে মানে পরিপূর্ণ হয়ে একদিন সারা বাংলাদেশে শাখা প্রশাখা বিস্তার করেছিল, তাদের কেউ কেউ মোঘলের সঙ্গে হাত মেলাবার দায়ে ইংরেজদের কোপানলে পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার কেউ কেউ অবস্থা বৈগুণ্যে পড়ে একেবারে ভিখিরি হয়ে টিমটিম করে তখনও কায়ক্লেশে কোনো রকমের কৌলিক মর্যাদা বজায় রেখে মাথা বাঁচিয়ে চলছিল। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের আমলে মাথা বাঁচানো দায় হয়ে উঠল অনেকের পক্ষে। তখন সব চারিদিকে নতুন নতুন জমিদারির পত্তনই হচ্ছে। ইংরেজদের সূর্যাস্ত আইনের সুযোগ নিয়ে কীর্তিপদ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষ যেমন হাতে বেনিয়ানগিরির টাকা পেয়ে সুলতানপুরে জমিদারি কিনেছিলেন, তেমনি হর্ষনাথ চক্রবর্তীর পূর্বপুরুষও জমিদারি কিনেছিলেন কালীগঞ্জে। সেই সময় থেকে শুরু হয় সদানন্দের পূর্বপুরুষ নরনারায়ণ চৌধুরীর উত্থানের ইতিহাস। মুর্শিদাবাদ কিংবা জাহাঙ্গীরাবাদ কিংবা গৌড়বঙ্গের অন্য কোনো উৎখাত জমিদারের বংশধর ভাগ্যের স্রোতে ভাসতে ভাসতে বংশের পূর্ব গৌরব উদ্ধার করার জন্যই বোধহয় নায়েবের চাকরি নিয়ে জীবন আরম্ভ করেছিলেন। তারপর সুলতানপুরের আরেক ভূস্বামীর সঙ্গে আত্মীয়তা পাতিয়ে নিজের মর্যাদা দ্বিগুণ করতে মতলব করেছিলেন। কিন্তু বিংশ শতাব্দীর মধ্যপাদে এসে এই ইতিহাস উল্টে গেল। কালীগঞ্জ আগে গিয়েছিল, তারপর গেল নবাবগঞ্জ, আর এইবার বুঝি সুলতানপুরেরও শেষ হয়ে যাওয়া। সুলতানপুরের শেষ উত্তরাধিকারী হরনারায়ণ রায়চৌধুরীকে তখন কেউ আর চোখে দেখতে পায় না। গঞ্জের একজন গোয়ালে প্রতিদিন এসে আধসের করে দুধ দিয়ে যায়, আর মুদিখানার মালিকের লোক দিয়ে যায় একখানা 1 পাউন্ডের পাউরুটি। চৌধুরীমশাই নিজেই সেই দুধটা একটা অ্যালুমিনিয়ামের কড়াই জ্বাল দেন, তারপর আধখানা পাউরুটি সেই দুধে ডুবিয়ে সকালের আহারটা সারেন, আর আধখানা থাকে রাত্রের জন্য। রাত্রেও ওই একই খাবার। তারপর ঘুম থেকে উঠে সাবান দিয়ে আবার কড়াটা মেজে ফেলেন। চৌধুরীমশাই আসলে কাউকে বিশ্বাস করেন না পৃথিবীতে। সবাই তার টাকার জন্য ওত পেতে বসে আছে। প্রথম প্রথম প্রকাশ আসতো। চৌধুরীমশাই দরজায় খিল দিতেন আর বলতেন, তুমি বেরো দেখি, তুমি বেরো এখান থেকে, যাও, বেরিয়ে যাও। প্রকাশ তবু নড়তো না, বলতো, আগে আপনি কেন হাত পুড়িয়ে রান্না করছেন জামাইবাবু? আপনি বুড়ো মানুষ, আমি বাড়ির থেকে আপনার খাবার রান্না করে আনতে পারি। চৌধুরীমশাই বলতেন, তুমি থামো দেখিনি, তুমি আর কথা বললো না। প্রকাশ বলতো, আগে আমি তো ভালো কথাই বলছি, আমার স্ত্রী থাকতে আপনি নিজের থেকে আপনার নিজের রান্না করা কি ভালো দেখায়? ভালো দেখায় কি না দেখায় তা তোমাকে ভাবতে হবে না, আর তুমি আমার সামনে একদম আসবে না। এই বলেই প্রকাশের মুখের ওপর চৌধুরীমশাই দরজাটা বন্ধ করে দিতেন। বন্ধ দরজার সামনে প্রকাশ খানিক্ষণ চুপ করে নির্বোধের মতো দাঁড়িয়ে থাকতো। তারপর আস্তে আস্তে বাড়ির রাস্তার দিকে পা বাড়াতো। তার হাতে তখন একটা পয়সাও নেই। ছেলে মেয়ে বউ ভালো করে পেট ভরে খেতেই পায় না। দিদি মারা যাওয়ার পর থেকেই তার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তার চোখের সামনে নবাবগঞ্জে জমি জমা বিক্রি হয়ে গেল, আবার তারই চোখের সামনে সুলতানপুরের জমি জমাও সব বিক্রি হয়ে গেল। আর সেই টাকা কড়ি সমস্ত কিছু ভাগলপুরের ব্যাংকে গিয়ে জামাইবাবু জমা দিয়ে এলেন। সেইখান থেকে সুদের টাকা আনতে জামাইবাবু রিকশায় উঠে একলাই চলে যান, আর পেট চালানোর মতো খরচার টাকাটা তুলে নিয়ে আসেন। প্রকাশ দূরে দাঁড়িয়ে শুধু হাঁ করে চেয়ে চেয়ে দেখে। মুদিখানা সামনে আসতেই অখিল ডাকে, কি রায়মশাই, কিছু হলো? জামাইবাবু কি বলেন? প্রকাশ বললে, জামাইবাবুর নাম আর করো না অখিল, একেবারে চশমখোর, খাঁটি চশমখোর। কেন, অত গালাগালি দিচ্ছ কেন? তা গালাগালি দেব না? চশমখোর লোক না হলে নিজের হাতের দুধ জাল দিয়ে খায়, তবু আমার বউয়ের হাতের রান্না খাবে না। তা তোমার পাউরুটির দাম পাচ্ছ তো ঠিক ঠিক? অখিল বললে, একেবারে নগদ, এক হাতে পাউরুটি আর এক হাতে নগদ পয়সা। চৌধুরী মশাই বলেন বাকিতে আর খাবেন না কারো কাছে।
তা শুধু অখিল নয়, যে দুধ দিয়ে আসে সেই গয়লানি বউও নগদ নগদ পয়সা পেয়ে যায়। দুধের এমনকি খুচরো পয়সা পর্যন্ত ভাঙিয়ে রাখেন চৌধুরী মশাই, যেন দাম না বাকি পড়ে যায়। অখিল অবাক হয়ে জিজ্ঞেস করে, তা এত কষ্ট করে নিজের হাতে রান্না কেন করে রায়মশাই? প্রকাশ বলে, ওই যে যদি টাকার লোভে আমরা বিষ খাইয়ে দিই। বিষ? টাকার এত লোভ? যে শোনে সে অবাক হয়ে যায়। তারা কীর্তিপদ মুখুর্জি মশাইকেও দেখেছে, তিনি তো এমনটা ছিলেন না। আর ওই প্রকাশের বই তার খাবারে বরাবর রান্না করে দিয়েছে, একবারও তো বিষ খাইয়ে দেবার ভয় হয়নি তার। আর তাছাড়া তিনি কত লোককে কত দান ধ্যানও করেছেন, কত লোক মাসহারা পেয়েছে তার কাছে। তার জামাই হয়ে এ কেমন ব্যবহার? টাকা কি আর তোমার সঙ্গে যাবে বাপু? টাকা কি কারোর সঙ্গে গেছে কখনো? আর চিরদিন তো কেউ আর এই সংসারে বাঁচতে আসেনি। তাহলে একদিন তো এই এত টাকা সব ফেলেই তো যেতে হবে। কে খাবে তোমার টাকা? সেই টাকার এত মায়া? কিন্তু এই কথাগুলো যার উদ্দেশ্যে বলা, তার কানে তোলবার সুযোগও কারোর হয় না, তাই তার কানেও যায় না। সুলতানপুরের মানুষ বহুদিন ধরে আশা করেছিল কীর্তিপদ মুখুজ্জে মশাইয়ের মতো একদিন চৌধুরী মশাইও তাদের সঙ্গে মেলামেশা করবেন, দরকারি অদরকারি তার কাছে গিয়ে দাঁড়াবে। কিন্তু তার হলো না। কোথা থেকে যে কোন অঞ্চলে এক মানুষ এসে সুলতানপুরে সব জমি জমা কিনে নিয়ে সব কিছুর মালিক হয়ে বসলো, আর তাদের যে দশা চলছিল সেই দশাই চলতে লাগলো। কিন্তু সেই দিন হঠাৎ এক অভাবনীয় কাণ্ড ঘটল। অখিল প্রতিদিন যেমন পাউরুটি নিয়ে গিয়ে দিয়ে আসে, সেদিনও তেমনই গিয়েছিল। গিয়ে দেখলে দরজা বন্ধ। অবশ্য এমনিতে ঘরে দরজা সাধারণত বন্ধই থাকে। সদরের গেট দিয়ে ঢুকে উঠোন পেরিয়ে একতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। চৌধুরী মশাই যদি তখন জেগে থাকেন তো অখিলকে দেখে হাত বাড়িয়ে পাউরুটিটা নিয়ে পয়সাটা দিয়ে দেন। কিন্তু কচিত কদাচিৎ ঘরের দরজা বন্ধই থাকে। অখিল গিয়ে ডাকে, চৌধুরী মশাই। আর একবার ডাকতে না ডাকতে চৌধুরী মশাই দরজা খুলে দিয়ে পাউরুটিটা নিয়ে নেন। তারপর গয়লানি বউয়ের বেলাতেও তাই। দুজনের পয়সা যেন আগের রাত্রে হিসেব করে গুনে বালিশের তলায় রেখে দেন। আর এমনটাই বরাবরই চলে আসছে। কিন্তু সেই দিন অখিলের ডাকে ভেতর থেকে আর কেউ সাড়া দিলে না। অখিল কেমন যেন অবাক হয়ে গেল, এমনটা তো হয় না। অখিল আবার ডাকলে, চৌধুরী মশাই, আমি অখিল, দরজাটা খুলুন। তবু কারো সাড়া নেই, তবুও কেউ দরজা খুললে না। অখিল অন্য কোনো উপায় না পেয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো, চৌধুরী মশাই, ও চৌধুরী মশাই। তবু কেউ কোনো সাড়া দিলে না। আর ততক্ষণে দুধ নিয়ে গয়লানি বউ এসে গেছে। তাকে কোনোদিন তেমন একটা অপেক্ষা করতে হয় না। দুধের কড়াতে দুধ মেপে দিয়ে দাম নিয়ে সে চলে যায়। সেও একবার ডাকলে, চৌধুরী মশাই, চৌধুরী মশাই, দুধ এনেছি। তবু কারোর কোনো সাড়া না পেয়ে দুজনের কেমন ভয় হলো। এমনটা তো হয় না। চৌধুরী মশাই তো তেমন ঘুম কাতুরে মানুষ নন। আর ততক্ষণে খবরটা এক কান থেকে আরেক কানে চলে গেছে। অশ্বিনী ভট্টাচার্য ছুটে এসেছে। প্রকাশও খবরটা পেয়ে দৌড়ে এসে হাজির। সেও বার দুই ডাকলে, জামাইবাবু, জামাইবাবু। তবু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তখন সকলের কেমন যেন ভয় হতে লাগলো। জ্যান্ত মানুষ হলে কি কেউ এত ডাকাডাকিতে ঘুমিয়ে থাকতে পারে? প্রকাশ বললে, তোমরা সরো তো, সরো। আমি আলছে দিয়ে একবার ওই ধারে জানালার কাছে যাই, গিয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখে আসি। সরু কার্নিশের ওপর পা ফেলে ফেলে প্রকাশ জানালার দিকে যাবার আগেই দেখে সার সার ডেউ পিঁপড়ে ভেতরের দিকে লক্ষ্য করে চলছে, একেবারে অশেষ। কোত্থেকে বুঝি ওরা টের পেয়ে যায়? ওরা বুঝি মানুষের আগেই টের পেয়ে যায়।
কোথায় কোন মানুষের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। অখিল বললে, খুব সাবধানে যাবেন রায়মশাই, পড়ে গেলে হাত পা একেবারে গুড়িয়ে যাবে কিন্তু। কিন্তু না, প্রকাশ আর বেশি দূর যেতে পারলে না। কালো কালো পিঁপড়েগুলো দেখে প্রকাশের ভয় করতে লাগলো। সে ফিরে এলো, বললে, না গো, হলো না, পিঁপড়ে কামড়ে দেবে। অশ্বিনী ভট্টাচার্য বলে উঠল, তাহলে কি চৌধুরী মশাইয়ের অসুখ হলো নাকি? অখিল বললে, এই কালকেও তো পাউরুটি দিয়ে গেছি আমি, আমাকে পাউরুটির দামও দিয়ে দিয়েছেন। গয়লানি বউ বললে, আরে আমিও তো দুধ দিয়ে গেছি, দামও নিয়ে গেছি। প্রকাশ বললে, একটা কাজ করো তো, দরজাটা ভাঙো। তা অনেক কথার পর শেষ পর্যন্ত তাই সাব্যস্ত হলো। ভাঙো, দরজা ভাঙো। তারপর শাবল এলো, হাতুড়ি এলো, তাই দরজার উপর দুমদুম করে মারা হতে লাগলো। কীর্তিপদ মুখোপাধ্যায় ঠাকুরদার তৈরি বাড়ি, কাঠ তো নয়, যেন লোহা। শাবলের এক একটা ঘায়ে কাঠ যেন কথা বলতে লাগলো। একবার হাতুড়ির ঘা পড়ে, আর অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর মধ্যদশক পর্যন্ত সমস্ত শাসক শোষকের আত্মার আত্মা একসঙ্গে যেন যন্ত্রণায় কাতর হয়ে আর্তনাদ করে ওঠে। তাদের বুক থেকে যেন ঘন ঘন যন্ত্রণার অস্ফুট এক শব্দ বেরিয়ে আসে। যখন দরজাটা ভেঙে পড়ে গেল, সবাই ভেতরে ঢুকে দেখলে চৌধুরী মশাই তার বিছানার ওপর চিত হয়ে শুয়ে পড়ে আছে, আর জানালার ফাঁক দিয়ে দলে দলে কালো পিঁপড়ে এসে তার সর্বাঙ্গ আক্রমণ করেছে। প্রতিদিনের মতো সেদিনও লোকাল ট্রেনটা স্টেশনে এসে থামলো। ট্রেনটাকে ভালো করে থামবার ফুরসতও কেউ দিল না। ভালো করে থামবার আগেই সবাই নেমে পড়ে। সেই সকালবেলা সবাই অফিস কাছারিতে গেছে, আর ছুটির পর দৌড়তে দৌড়তে শিয়ালদা স্টেশনে এসে ট্রেনটা ধরেছে। তখন কে আগে আগে বাড়ি ফিরতে পারে তারই যেন প্রতিযোগিতা চলে। ট্রাম রাস্তা থেকেই ছুটতে শুরু করে। একবার তো মাথার উপরের ঘড়িটা দেখে আর ছোটে। নয়নতারা যখন অফিসে যেত তখন ফেরার সময় সঙ্গে থাকতো নিখিলেশ। তখন এত তাড়া ছিল না। দুজনেই তখন অফিস থেকে বেরিয়ে ধীরে সুস্থে স্টেশনে আসতো। একটা ট্রেন যদি চলেই যায় তো কোনো ক্ষতি নেই, আর একটা ট্রেন তো আছেই। কিন্তু এখন সব অন্যরকম। এখন অফিস থেকে বেরিয়ে নয়নতারাকে সঙ্গে নেবার আর কোনো দায় নেই। এখন একা একাই স্টেশনে এসে নিখিলেশকে ট্রেন ধরতে হয়, আবার একলাই ট্রেন থেকে নামতে হয়, তারপর রাস্তা দিয়ে এক মনে হাঁটতে হাঁটতে বাড়ি যায়। অথচ যেন বাড়িতে না পৌঁছতে পারলেই নিখিলেশ বেঁচে যায়। যেন দেরি করে বাড়িতে পৌঁছে খেয়ে নিয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়তে পারলে সে নিষ্কৃতি পায়। বাজারের কাজ দিয়ে যেতে পেছনের দোকান থেকে কে যেন ডেকে উঠল, নিখিলেশ বাবু, ও নিখিলেশ বাবু। নিখিলেশ পেছন ফিরে দেখলে একজন অচেনা লোক একটা সোনার উপর দোকানের ভেতর থেকে তাকে ডাকছে। ভদ্রলোককে চিনতে পারলে না। দোকানের সামনে গিয়ে সে দাঁড়ালো। ভদ্রলোক বললে, আমার নাম মনোহর দত্ত, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনার স্ত্রী একটা সোনার হার বাঁধা রেখে দিয়ে গিয়েছিলেন আমার কাছে, তার বদলে 400 টাকা দিয়েছিলুম। নিখিলেশ আকাশ থেকে পড়ল। নয়নতারা সোনার হার বাঁধা রেখে 400 টাকা নিয়ে গেছে। ভদ্রলোক আবার বলতে লাগলেন, তা তিনি বলেছিলেন 1 মাসের মধ্যেই হারটা ছাড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু এতদিন হয়ে গেল, এই প্রায় 2 মাস হতে চলল, তবুও তিনি এলেন না, তাই আপনাকে কথাটা বলছি। নিখিলেশ এই কথার কি জবাব দেবে কিছুই বুঝতে পারলে না। তারপর একটু ভেবে নিয়ে বললে, আচ্ছা ঠিক আছে, আপনি কিছু ভাববেন না, আমি নিজে একদিন এসে টাকাটা দিয়ে হারটা নিয়ে যাব। বলি আবার বাড়ির দিকে চলতে লাগলো। রাস্তায় চলতে চলতে নিখিলেশের মনে হলো তার বাড়িটা যেন আরো দূরে হলে ভালো হতো। ভালো হতো যদি বাড়িতে গিয়ে আবার নয়নতারার মুখোমুখি গিয়ে দাঁড়াতে না হতো। কিন্তু নয়নতারা কেন এমন কাজ করতে গেল? আর যদি ডাক্তার ওষুধের জন্য নিজের হার বাধা দেওয়া দরকারই হয়েছিল, তাহলে
তার কাছে জিনিসটা সে লুকোলো কেন? কেন তাকে একবার বললও না পর্যন্ত? বললে কি সে বাধা দিত, নাকি বারণ করত? অফিসের লোকেরা বলে, তোমার কি হলো হে, এরকম মনমরা হয়ে যাচ্ছ কেন নিখিলেশ দিন দিন? নিখিলেশ হাসবার চেষ্টা করত, একটা আড়ষ্ট হাসি হেসে বলতো, কেন, কিছুই হয়নি। সত্যি নিখিলেশের যে কি হয়েছে তা কাউকেই বলবার নয়। বললে লোকে মজা পাবে, বললে লোকে হাসবে, আর মনে মনে বলবে বেশ হয়েছে। অথচ বাইরে থেকে সবাই তাকে হিংসে করে, হিংসে করে তার সৌভাগ্যের কথা ভেবে। সত্যি তার সৌভাগ্য না তো কি? স্বামী স্ত্রীতে উপায় করে, এটা কজনের ভাগ্যে জোটে? আপিসের বেশিরভাগ লোকই তো উদয়স্ত পরিশ্রম করে সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে ওঠে, আর সকলের মুখে ওই এক কথা, নেই। বউ ছেলে মেয়ের খরচ জোগাতেই মাসের মাঝামাঝি সবই ফুতুর। তারপর আর বাড়িতে মাছ আসে না। জিনিসপত্রের দাম নিয়ে যখন সবাই আলোচনা করে তখন নিখিলেশও কথা বলতে যায়, কিন্তু সবাই তাকে থামিয়ে দেয়, বলে, এই তুমি থামো হে, থামো, তুমি আর কথা বলো না। নিখিলেশ বলে, কেন, আমি কেন থামবো? আমি কি আর সংসার করি না? তারা বলে, তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই রোজগার করছো, তোমাদের আবার কিসের ভাবনা? নিখিলেশ হাসে, বলে, দুজনে রোজগার করলে কি আর সব সমস্যা মিটে যায়? টাকা ছাড়া কি মানুষের আর কোনো সমস্যাই নেই? সবাই নিখিলেশের কথা শুনে অবাক হয়ে যায়। টাকা ছাড়া আবার সমস্যা কি মানুষের? টাকাই তো সংসারের আসল জিনিস। অঢেল টাকা রোজগার করো, তারপর সেই টাকা ব্যাংকে পুরে রেখে দাও, তখন পায়ের ওপর পা দিয়ে আয়েশ করে খাও দাও আর ফুর্তি করো। নিখিলেশের অফিসের সকলের মুখে ওই এক কথা। এতদিন নিখিলেশেরই ওই কম বেশি একটা সমস্যা ছিল। অফিস থেকে ফেরার পথে অনেকদিন নিখিলেশ নয়নতারাকে বলেছে, এই চলো না কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ঢুকি। নয়নতারা বলেছে, কেন, তোমার কি খিদে পেয়েছে নাকি? নিখিলেশ বলেছে, কেন, তোমার খিদে পায়নি? তুমিও তো সেই কোন সকালবেলা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছ। নয়নতারা বলেছে, মিছিমিছি পয়সা নষ্ট করে আর কি হবে, তার চেয়ে এটুকু রাস্তা তো, একটু কষ্ট করে চলো, একেবারে বাড়িতে গিয়েই খাবো। নিখিলেশ ভাবত নয়নতারা সত্যি বড্ড কৃপণ। দুজনের মাইনের টাকা মিলিয়ে অনেকগুলো টাকাই হচ্ছে তাদের, আর নয়নতারা ততদিনে কিছু টাকা জমিয়েও ফেলেছিল। নয়নতারার ইচ্ছে ছিল একদিন কয়েক বছর পর যখন আরও কিছু টাকা হবে তখন এই কলকাতা শহরে তারা একটা বাড়ি কিনবে, বেশ ছোট্ট সাজানো গোছানো একটা বাড়ি। বাড়ি আর বাড়ির নাম শুনেই চমকে উঠত নিখিলেশ। বলতো, কলকাতায় বাড়ি করবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কলকাতায় জমির দাম কত জানো? 10,000 12,000 টাকা কাঠা। বাড়ি অমনি করলেই হলো। নয়নতারা বলতো, তুমি একটু কম করে খরচ করো, দেখবে ছোট মতন একটা বাড়ি ঠিক হয়ে যাবে আমাদের। অথচ প্রথম দিকে একটা গয়নাও সে কিনতে চায়নি। গয়নার লোভ তার অনেকদিন আগেই মিটে গিয়েছিল। নয়নতারা বলতো, গয়না পরে হাতি ঘোড়া কি এমন হবে, হোটেল রেস্টুরেন্টে খেয়েই বা কী হবে? অথচ কলকাতায় যদি একটা বাড়ি হয় কত আরামের বলো তো। তখন আর ছুটে ছুটে প্রাণ বের করে রোজ ডেলি প্যাসেঞ্জারি করতে হয় না। বাড়ির থেকে সকাল 10টায় বেরোবো, বাসে উঠে টপ করে আধ ঘন্টার মধ্যে অফিসে গিয়ে পৌঁছবো। তাহলে মাসে মাসে আর এই এতগুলো টাকা ভাড়া গুনতে হয় না মিছিমিছি, সেই টাকায় পেটে খেলে তবু বরং কাজে দেবে। অথচ আশ্চর্য যে সেই লোকই হঠাৎ আজ নিজের হাড়টা পর্যন্ত বাধা রেখে দিল। একবার তাকে বললেও না পর্যন্ত, পাছে সে বারণ করে। নয়নতারার অত কষ্টে না খেয়ে জমানো টাকাগুলো সমস্ত খরচ করছে বাইরের আরেকজনের চিকিৎসার জন্য। চলতে চলতে কি মনে হলো নিখিলেশ আবার ফিরল।
অনেকখানি রাস্তায় চলে গিয়েছিল সে। আবার ফিরে এসে মহেশবাবুর সোনার উপর দোকানের কাছে গিয়ে দাঁড়ালো। মনোহর দত্ত নিখিলেশকে দেখে বললে, কি হলো, আবার ফিরলেন যে, কিছু বলবেন? নিখিলেশ বললে, দেখুন, হাটটা কবে আমার স্ত্রী বাধা রেখে দিয়ে গিয়েছে একটু বলতে পারেন? কোন তারিখে? মানে আপনার খাতাটা একবার বার করে দেখুন তো। মনোহর দত্ত লোহার সিন্ধুকের ভেতর থেকে একটা খেরো খাতা বের করলে। খাতার পাতা উল্টে উল্টে একটা জায়গায় এসে থামলো। বললে, এই যে এই গেল মাসের 14 তারিখে উনি বলেছিলেন মাইনেটা পেয়েই হাটটা ছাড়িয়ে নেবেন। নিখিলেশ বললে, আচ্ছা ঠিক আছে, আপনি কিছু ভাববেন না মনোহর বাবু, আমি যত শিগগির পারি হাটটা ছাড়িয়ে নিয়ে যাব। এই বলে নিখিলেশ আবার বাড়ির দিকে চলতে লাগলো। গানের ফাটা রেকর্ডের মতো ঘুরে ঘুরে ওই একটা কথাই তার মনের গ্রামোফোনে বারবার বাজতে লাগলো যে, গেল মাসের 14 তারিখে, গেল মাসের 14 তারিখে। এই পৃথিবীর মানুষের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছিল সেইখান থেকে মানুষ আজ অনেক দূরে সরে এসেছে। আগে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা শুরু হতো, আর সন্ধে হবার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যেত। কিন্তু যন্ত্রযুগের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সেই পৃথিবীর সব কিছু বদলে যেতে লাগলো। ভূগোল বদলে গেল, ইতিহাস বদলে গেল, আর যাকে নিয়ে ভূগোল, ইতিহাস, দর্শন, বিজ্ঞান সব কিছু সেই মানুষই আমূল বদলে দিয়ে গেল একেবারে অন্যরকম করে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে সূত্রেরও জট বাঁধল। বিশ্বাসের জায়গায় সন্দেহ হলো, প্রীতির জায়গায় শত্রুতা, উদারতার জায়গায় বিচ্ছিন্নতা। এই সমস্ত কিছু মানুষের কাছে মানুষকে দূরে সরিয়ে দিল। অন্যদিকে তেমনি বিরোধ ঘটালো দেশের সঙ্গে দেশের, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের, কালোর সঙ্গে কালোর, সাদার সঙ্গে সাদার, ভাষার সঙ্গে ভাষার, ধর্মের সঙ্গে ধর্মের। আর তারপর সেই বিরোধ এসে ঢুকলো পরিবারের ভেতর। বিরোধ বাঁধল পরিবারে, ভাই ভাইয়ে, আর শেষ সংঘাত বাঁধল স্বামীর সঙ্গে স্ত্রীর। বিংশ শতাব্দীর মধ্যভাগে এসে বাংলাদেশে এক ভূস্বামী শেষ বংশধর বোধ হয় শেষ নিঃশ্বাস ফেলবার জন্যই নৈহাটির এক মধ্যবিত্ত সংসারে এসে হাজির হয়েছিল। আর হাজির হবার সঙ্গে সঙ্গে সে আরেকজনের সংসারে বিপর্যয় ডেকে আনল। তাই এ কি আর কম বিপর্যয়? নইলে যে নিখিলেশ একদিন ছোটবেলায় স্বদেশী করেছে, স্বদেশী ফ্ল্যাগ নিয়ে কেষ্টনগরে মিছিলের মহড়া নিয়েছে, পুলিশকে পর্যন্ত গ্রাহ্য করেনি, অবস্থার চক্রে পড়ে তাকেই আবার একদিন একটা সওদাগিরি অফিসে চাকরি নিতে হয়েছে। তা হোক, চাকরি সকলকেই করতে হয়, আর চাকরি না করেই বা সে কী করত? নিখিলেশের অনেক বন্ধুবান্ধব দেশ স্বাধীন হওয়ার পর বড় বড় পোস্ট পেয়ে গেছে। কেউ বা রাষ্ট্রমন্ত্রী, কেউ বা এমএলএ, আবার কেউ বা কিছুই নয়। বড়জোর ফুড ডিপার্টমেন্টের একটা চাকরি পেয়ে খুশি থেকেছে। কিন্তু তার বেশি আর কি চেয়েছিল সে? সে কি চেয়েছিল একটা কেষ্ট কিছু হবে? আর ঠিক এই সময় তার জীবনে এসে গেল নয়নতারা। আর তখন থেকে নয়নতারাকে ঘিরেই তার জীবন বৃত্তাকারে ঘুরতে লাগলো। একটা ছোট্ট বাড়ি, একটা ছোট সংসার, আর ব্যাংকে কিছু সংস্থান। সব মানুষের যা যা কাম্য থাকে সেইটুকুই বেশি, আর কিছু নিখিলেশ তখন চাইতো না। প্রথম প্রথম যদিও বা একটু এধার ওধার বাজে খরচ করত, তাও তারা বন্ধ করে দিলে। কিন্তু সমস্ত কিছু প্ল্যান গোলমাল করে দিল সদানন্দ। বিনা মেঘে বজ্রাঘাতের মতো নিখিলেশের সমস্ত জীবন যেন ভেঙে গুড়িয়ে ছত্রখান হয়ে গেল। আপিসের ভেতর সেদিন কতক্ষণ কাজ করেছিল নিখিলেশ তার কোনো খেয়াল ছিল না। যখন ঘড়ির দিকে নজর পড়েছে দেখলে সন্ধে 7টা বেজে গেছে। খুব শীত পড়েছে সেদিন। হঠাৎই সীতেশ নিখিলেশকে দেখতে পেয়েছে। সীতেশ ভৌমিক, আপার ডিভিশন ক্লার্ক, বৃথা করেনি। যা মাইনে পায় তার সবটাই 2 হাতে ফেলে ছড়িয়ে খরচ করে। সে নিখিলেশের কাছে এসে দাঁড়ালো। কিরে,
তুই এখনো কাজ করছিস যে? নিখিলেশ বললে, এই যে ভাই, কিছু এরিয়ায় পড়েছিল তাই। সীতেশ বললে, আর তোর স্ত্রী তোর জন্য ওয়েট করবে না? নিখিলেশ বললে, না না না, আমার স্ত্রী আজকে অফিসে আসেনি। অফিসে আসেনি? শরীর খারাপ বুঝি? তা কটা ট্রেনে যাবি বাড়ি? নিখিলেশ বললে, ট্রেনের কি আর অভাব আছে? অনেক ট্রেন আছে, যে কোনো একটাতে গেলেই হলো। অন্যদিন তো সময় পাই না, তাই বাকি কাজগুলো আজকে তুলে ফেলছি। সীতেশের কি হলো কে জানে, বললে, বড্ড শীত পড়েছে রে, চল না কোথাও গিয়ে একটু বসি, গাটা গরম করে গিয়ে। যাবি? গা গরম করা মানেটা যে কি তা নিখিলেশ জানত। সীতেশের যেসব অভ্যেস আছে তা কম বেশি অফিসের সবাই জানে। সীতেশ বললে, আরে অত কেন ভাবছিস, কাজ তো আছেই। কাজ তো লক্ষ্মী, আর লক্ষ্মীকে কখনো বাড়ি ছাড়া করতে নেই। উঠে পড় উঠে পড়, আজকে তো আর তোর বউ নেই যে টের পেয়ে যাবে। নিখিলেশের হঠাৎ মনে পড়ল বাড়িতে গেলে সেই এক দৃশ্য, ডাক্তার আর রোগ। নয়নতারা দেখাই হয়তো পাওয়া যাবে না। গিরিবালাকে ডেকে চুপি চুপি ভাত খেয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়বে। তারপর যদি নয়নতারা দেখতে পায়, অবাক হয়ে যাবে, বলবে, হুমা তুমি কখন এলে? এই ঘটনা প্রায় প্রতিদিন। আর প্রতিদিনই বলবে, জানো ওর জ্বরটা এখনও ছাড়ছে না। নিখিলেশ এই কথার কোনো উত্তর দেবে না প্রথমে। একদিন বিরক্ত হয়ে বলে ওঠে, তা ওর জন্য এত ভাবনা তোমাকে কে করতে বলেছিল? ওকে তো হাসপাতালে পাঠালেই পারতে, ওর জ্বরটাও সেরে যেত। কিন্তু না, কথাটা বলতে গিয়েও নিখিলেশের মুখে আটকে যেত। বলতে ইচ্ছে হতো, ওর ভাবনায় যদি ভাববে তাহলে আমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছিলে? কেন আমার জীবনটা নষ্ট করে দিলে এমন করে তুমি? আমাকে বিয়ে করবার জন্য কে তোমার পায়ে ধরে সাধাসাধি করেছিল? কিন্তু না, এসব কথা বলাটা শোভা পায় না নিখিলেশের। তাই নিখিলেশ কিছুই বলতো না। আগেও যেমন মাইনের টাকাটা নয়নতারার হাতে দিত, সেইবারেও তাই দিলে। নয়নতারা বললে, আর আমার মাইনেটা? নিখিলেশ বললে, তা তুমি তো আমাকে পে অথরিটি দাওনি। নয়নতারা বললে, আরে আমার কি চাই মনে ছিল? তুমি তো দেখছো আমার অফিসের কথা ভাববারই সময় নেই, দিন রাত কেবল রোগী নিয়ে ব্যস্ত, আমাকে তো একটু মনে করিয়ে দেবে। হঠাৎ সীতীশের কথায় নিখিলেশের যেন চমক ভাঙল। কি হলো রে, অমন গুম মেরে বসে আছিস যে? নেশা হয়ে গেল নাকি? নিখিলেশ বললে, না। তাহলে খা। একটুখানি খেয়ে নিখিলেশের মাথাটা কেমন যেন করছিল। যে যন্ত্রণাটা এতদিন মনের মধ্যে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা যেন তখন খানিকটা কমল। সীতেশ বললে, আমি তো ভাই রোজই খাই, শীতকালে একটু খাওয়া ভালো। ডাক্তার খেতে বলেছে, তুই আর একটু খা। বলে একজন ওয়েটারকে আর একটু আনতে বললে। নিখিলেশ বললে, না ভাই, আমি আর খাবো না। কেন? খেতে দোষ কি? এটা খাওয়া তো পাপ নয় রে। নিখিলেশ সীতেশের একটা হাত চেপে ধরলে, বললে, না ভাই প্লিজ, আমি আর খেতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে, 9:30টায় একটা ট্রেন আছে, সেটা ধরতে হবে। সীতেশ বললে, তা যাবি? আমি কি আর তোকে যেতে বারণ করছি? আমিও তো যাব, সবাই বাড়ি যাবে, এখানে কেউ কি সারা রাত থাকবে নাকি? নিখিলেশ বললে, আসলে তা নয়, ভাবছি এককালে এই আমিই ভাই মদের দোকানে কতবার পিকেটিং করেছি, আর আমি আজকে সেই মদ খাচ্ছি। সীতেশ হো হো করে হেসে উঠল। আরে দূর, কি বলছিস? আমি নিজেও তো একদিন মদের দোকানে পিকেটিং করে জেলে গিয়েছি, তখন মহাত্মা গান্ধী যা বলেছে তাই করেছি। তুই জানিস আমি নিজের হাতে চরকায় সুতো কেটেছি,
আর সেই সুতোই ধুতি জামা তৈরি করেও পরেছি। কিন্তু এখন তো ইন্ডিয়া স্বাধীন হয়ে গিয়েছে, এখন কি আর চরকা কাটি নাকি খদ্দর পরি? এই এখন দেখ না, টেরিলিন ধরেছি, ট্রাউজার বুশ শার্ট পরি। নিখিলেশ বললে, আমিও তো তাই। সীতেশ বললে, আর শুধু কি আমি রে, এখন তো কেউই আর সেই সব কথা মনে রাখে না। যারা তখন মদ ছুতো না তারা সবাই এখন মদ খায়। নিখিলেশ হঠাৎ বলে উঠল, তুই বেশ আছিস বল, বিয়ে টিয়ে করিসনি, বেশ ফ্রি, কাউকে কোনো জবাবদিহি করতে হয় না তোকে। সীতেশ অবাক হয়ে গেল, বলে, কেন, কার কাছে জবাবদিহি করতে হয় তোকে? আর কিসের জন্য জবাবদিহি করতে হয়? নিখিলেশ এতদিন হলো বিয়ে করেছে, নিজের সম্বন্ধে কোনো কথা কারোর কাছে গল্প করেনি। আসলে গল্প করা প্রয়োজন মনে করেনি। প্রতিদিন ছুটি হবার সঙ্গে সঙ্গে সে দৌড়তে দৌড়তে নয়নতারার অফিসে গেছে। নয়নতারাও তার অফিসের গেটের সামনে প্রতিদিন নিখিলেশের জন্য হাঁ করে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু এখন অন্যরকম। এখন বাড়ি যাবার বিশেষ একটা তাড়া নেই, যখনও গেলেই হলো। আর ততক্ষণ অফিসের ফাইল কটা ক্লিয়ার করার তাগিদ যেন তার কাছে হঠাৎ বেশি জরুরি হয়ে উঠেছে। জবাবদিহি, কথাটা মনে লাগলো নিখিলেশের। তাকেই তো বরাবর জবাবদিহি দিতে হয়েছে নয়নতারার কাছে। প্রতিটি পয়সা খরচের পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে নয়নতারার কাছে। অথচ এখন যে নিজে অন্য একজনের সঙ্গে অকারণে টাকা খরচ করে যাচ্ছে তার বেলায়। বললে, চল এইবার উঠি। সীতেশ বললে, কি রে, আমার কথা জবাব দিচ্ছিস না যে? নিখিলেশ বললে, জবাব আর কি দেব, তুই তো বিয়ে করলি না, বিয়ে করলে ঠিক বুঝতে পারতিস। কেন, তোর বউ কি গয়না টয়না খুব চাই বুঝি? নিখিলেশ বললে, না না না, গয়না টয়না মোটেও চায় না। কলকাতায় শুধু একটা বাড়ি করতে চায়। কলকাতায় নিজস্ব একটা বাড়ি করার খুব শখ তার। এই বলে নিখিলেশ হঠাৎ উঠে পড়ল, বললে, না রে, আর খাবো না, খেলে বাড়ির লোক সব জানতে পেরে যাবে। তা জানতে পারলে বয়ে গেল, আমার পাড়ার লোক তো সবাই জানে আমি মদ খাই। তা কে মদ খায় না শুনি? সবাই খায়, সবাই লুকিয়ে লুকিয়ে খায়, আর আমি বুক ফুলিয়ে খাই, এটাই যা তফাৎ। তারা তো মদ খাওয়ার চেয়ে আরো বড় বড় পাপ করে রে। নিখিলেশ বললে, কি পাপ? তুই তো সবই জানিস, আমাকে আবার কেন জিজ্ঞেস করছিস? আমাদের অফিসে দেখছিস না কত টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে কোম্পানি? তা সেটা পাপ নয়? পলিটিক্যাল পার্টির ফান্ডে চাঁদা দিচ্ছে বলে তাই গভর্নমেন্ট কিছু বলছে না। আর আমরা তো শুধু নিজেদের গাঁঠের পয়সায় মদ খাচ্ছি, এটা আর কি এমন অপরাধ? তখন বিল চুকিয়ে দিয়েছে সীতেশ। নিখিলেশের বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ালো, বললে, ওসব বড় বড় কথা ভাই, আমাদের আলোচনা করাটা শোভা পায় না। এরই মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, এরই মধ্যে আমাদেরকে মরতেও হবে। আমরা তো আর রামমোহন রায় নয়, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নই। নেহাত হরিপদ কেরানি কষ্টে সৃষ্টে যদি কোনো ধার দেনা করে কলকাতায় একটা বাড়ি করতে পারি, তাহলেই আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আয় একটা পান খেয়ে নি। পান কেন? তাহলে আর নয়নতারা গন্ধটা টের পাবে না, পান খেলে মুখে সব গন্ধ ঢেকে যায়। নিখিলেশ নৈহাটির রাস্তায় চলতে চলতে ভাবছিল, সত্যি কেউ তার মুখের গন্ধ টের পাচ্ছে কিনা। না, তা পাচ্ছে না। পেলে গাড়িতে সবাই টের পেত। গাড়িতেও অনেক চেনাশোনা লোকের সঙ্গে বাধ্য হয়েই কথাবার্তা বলতে হয়েছে। কিন্তু হঠাৎ এই মনোহর দত্তের কথায় যেন তার নেশাটা একেবারে কেটে যাবার উপক্রম হলো। কেন বলল না নয়নতারা তাকে একবারও কথাটা? কেন তার শখের সোনার হারটা মনোহর দত্তের দোকানে বাঁধা রাখতে গেল সে? নিখিলেশ টের পেয়ে যাবে বলে? বাড়ির সামনে গিয়ে সে দরজায় কড়া নাড়বে কিনা ভাবতে লাগলো।
কড়া নাড়লেই যদি নয়নতারা দরজা খুলতে আসতো, আর দরজাটা খুলে যদি মুখের গন্ধটা টের পেয়ে যেত, তখন? গলির রাস্তার ধারেই বাড়িটা। পাশে জানালা দিয়ে একবার উঁকি মেরে দেখলে হয়। ভেতরে টিমটিম করে আলো জ্বলছে। জানালার নিচেকার পাল্লা দুটো বন্ধ। ভেতরে যেখানে ভদ্রলোক শুয়ে আছে সেইখানটা দেখতে গেলে জানালার ওপর থেকে উঁকি মারতে হয়। নিখিলেশ একটা কাণ্ড করে বসল। এক কোণ থেকে জানালার পাল্লার ওপর উঠে পড়ল। তারপর আস্তে আস্তে নিঃশব্দে ভেতরে চেয়ে দেখলে তক্তপোষটার ওপর ভদ্রলোক শুয়ে আছে। তার জ্ঞান আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না। নিথর নিষ্পন্দ মানুষটা পাশ ফিরে শুয়ে আছে, আর তার মাথার কাছে জানালার দিকে পেছন ফিরে বসে নয়নতারা এক মনে তার মাথায় আইস ব্যাগ লাগিয়ে দিয়ে বসে আছে। নিখিলেশ অনেকক্ষণ ধরে এক দৃষ্টে সেদিকে চেয়ে দেখতে লাগলো। আশ্চর্য, যেই মানুষটা একদিন নয়নতারার উপর অত্যাচার অপমানের কোনো শেষ রাখেনি, যেই মানুষটা একদিন জীবনটা বিষিয়ে দিয়েছিল নয়নতারার, যার জন্য একদিন নয়নতারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শীতে সিঁদুর হাতের নোয়া সব কিছু মুছে আবার কুমারী হয়ে উঠেছিল, সেই তাকেই কিনা এই অমানসিক সেবা। এও কি এক ভাগ্যের পরিহাস? এটা কেমন করে সম্ভব হলো? এই লোকটার জন্যই তো তার অত সাধে সোনার হাটটা পর্যন্ত শাকটার দোকানে বাধা রেখে দিতে হলো। তাতেও তার বাঁধল না। নারী চরিত্র কি এমনই বিচিত্র জিনিস? সেখানে দাঁড়িয়ে দৃশ্যটা উঁকি মেরে দেখতে দেখতে নিখিলেশের নিজেরই লজ্জা করতে লাগলো। কি করছে সে? তার নিজের বাড়ি, নিজের স্ত্রী, তবু নিজের বাড়ির ভেতর চেয়ে দেখবার সাহস নেই তার। এই কি কমপ্লেক্স তার? এটা কি ধরনের ব্যবহার? নিখিলেশ তাড়াতাড়ি জানলা থেকে নেমে পড়লে। তারপর পাশের উঠোনের দিকে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের মনকে সে শক্ত করে নিলে। না, সে কোনো অপরাধ করেনি, এমন কিছুই করেনি যার জন্য নিজের বাড়িতে ঢুকতে তার লজ্জা করবে। হাত বাড়িয়ে দরজায় কড়াটা নাড়তে যাবে এমন সময় ভেতর থেকে দরজাটা হঠাৎ খুলে গেল। দেখা গেল গিরিবালা বেরোচ্ছে। গিরিবালা, তুমি কোথায় যাচ্ছ? গিরিবালা বললে, আগে ওষুধ ফুরিয়ে গেছে, তাই ওষুধ আনতে যাচ্ছি। তারপর কি ভেবে নিয়ে বললে, আপনি এক্ষুনি খাবেন? আপনাকে খাবারটা দিয়ে যাব? নিখিলেশ বললে, আজকে আমি অফিস থেকে খেয়ে এসেছি, আমি খাবো না। তুমি যাও, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। বলেই ভেতরে ঢুকে দরজাটায় খিল লাগিয়ে দিলে। তারপর আস্তে আস্তে কলঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে গেল। আর তারপর চুপি চুপি বিছানায় শুয়ে পড়ে লেপটা টেনে নিয়ে গায়ে চাপা দিয়ে দিলে। দিদিমণি, দিদিমণি! গিরিবালার গলার আওয়াজ পেয়ে নয়নতারা হাতের আইস ব্যাগটা পাশে রেখে উঠে পড়ল। ঘরের দরজাটা খুলে দিয়ে বললে, কি গো, কি? হাতের ওষুধটা বাড়িয়ে দিলে গিরিবালা। ওমা, তুমি কখন গেলে ওষুধ আনতে? আমাকে তো কিছু বলে যাওনি। গিরিবালা বললে, বাবু যে বাড়ি এলো তাই আর তোমাকে ডাকিনি। নয়নতারা অবাক হয়ে গেল। বললে, বাবু? বাবু কখন এলো? কই, আমি তো কোনো কিছু টের পেলুম না। কখন এলো বাবু? আশ্চর্য, সে কিছুই টের পায়নি। ওষুধটা রেখে নয়নতারা তাড়াতাড়ি তার শোবার ঘরে গিয়ে ঢুকে দেখলে নিখিলেশ অঘরে ঘুমোচ্ছে। নয়নতারা অবাক হয়ে গেল নিখিলেশের কাণ্ড দেখে। আগে যখন দুজনে অফিসে যেত তখন এত দেরি করে অফিস থেকে আসতো না। নয়নতারা বললে, শুনছ? ওগো, শুনছ? তবু কোনো সাড়া শব্দই পাওয়া গেল না। নয়নতারা আবার ডাকলে, শুনছ? তারপর বাইরে এসে গিরিবালার কাছে গিয়ে বললে, হ্যাঁ গো গিরিবালা, বাবু কি না খেয়ে শুয়ে পড়েছে নাকি? গিরিবালা বললে,
না দিদিমণি, আমি জিজ্ঞেস করেছিলুম, তা বাবু বললেন যে আজকে কিছু খাবেন না, আপিস থেকেই খেয়ে এসেছেন। কি মুশকিল, ভাতগুলো তো নষ্ট হলো। বললে, তাহলে ভাতগুলো না জল ঢেলে রেখে দিও কেমন, কাল সকালে না হয় আমি জল দেওয়া ভাত খেয়ে নেব। এই বলে আর দাঁড়ালো না সেখানে। তখন আর দাঁড়াবার সময়ও ছিল না তার। ওদিকে অঘরে মানুষটা আচ্ছন্ন হয়ে পড়ে আছে। মাথার আইসব্যাগ দিতে দিতে উঠে এসেছিল। আবার রোগীর কাছে এসে বসল সে। এই কদিন যে কি বিপদের মধ্যে দিয়ে দিন কেটেছে তার কোনো ঠিক নেই। মানুষটার সমস্ত শরীর এই 2 মাসের মধ্যে হাড়-সাড় হয়ে গিয়েছে। দিদিমণি, নয়নতারা দরজার দিকে চেয়ে দেখলে গিরিবালা দাঁড়িয়ে আছে। খাবে না? ঘড়ির দিকে চাইতেই খেয়াল হলো রাত 10টা বেজে গেছে। কখন যে রাত 10টা বেজে গেল তা সে বুঝতেই পারেনি। বললে, তুমি তাহলে এসে এনার মাথায় আইস ব্যাগটা একটু ধরো তো, আমি তাড়াতাড়ি একটু যা হোক মুখে দিয়ে আসি। গিরিবালা এসে আইস ব্যাগটা ধরতেই নয়নতারা রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু খেতে বসেও নয়নতারা মনটাকে কিছুতেই ওই রোগীর ঘর থেকে বিচ্ছিন্ন করতে পারলে না। গিরিবালার হাতে মানুষটা ছেড়ে দিয়ে যেন তার কোনো শান্তি নেই। কতদিন আর এমন করে চলবে কে জানে। যে লোকটা এত অহংকার করে তার ঘর ছেড়ে চলে গিয়েছিল, সে যে আবার এমন করে সেই তার আশ্রয়ে এসে তারই কাছে থেকে সেবা পাবে, এটাও বুঝি তার কপালে লেখা ছিল। অনেকদিন রাত্রে মানুষটা তার দিকে চেয়ে চেয়ে কি যেন বলতে চাইতো, অথচ সে কল্পনাও করতে পারতো না যে যার দিকে সে চেয়ে আছে সে নয়নতারা। নয়নতারাকে চিনতে পারলে কি সে কি করতো কে জানে। ডাক্তারবাবুকে একদিন জিজ্ঞেস করেছিল নয়নতারা, আপনি কীরকম বুঝছেন ডাক্তারবাবু, উনি সেরে উঠবেন? ডাক্তারবাবু বলেছিল, আগের থেকে তো এখন ইমপ্রুভ করেছে অনেক, ওষুধগুলো ঠিকঠাক খাইয়ে যাবেন তাহলে নিশ্চয়ই ফল পাবেন। নয়নতারা জিজ্ঞেস করেছিল, কিন্তু এখনও লোক চিনতে পারে না কেন? ডাক্তারবাবু বলেছিল, লোক চিনতে একটু সময় লাগবে। অত হাই ফিভার থাকলে ব্রেনের ওপর তো তার অ্যাকশন হয়ই। আজকাল এরকম রোগী অনেকগুলোই পাচ্ছি। এই নতুন ধরনের টাইফয়েড আজকাল খুব হচ্ছে। নয়নতারা বলেছিল, অনেকে বলছিল যে হাসপাতালে পাঠাতে, আমি কিন্তু আপনার ভরসাতেই রেখেছি, কিছু বিপদ হবে না তো? ডাক্তারবাবু বলেছিল, তা এতদিন যখন হাসপাতালে পাঠাননি তখন আর পাঠাবার দরকার নেই, ক্রাইসিসটা কেটে গেছে। দেখবেন ডাক্তারবাবু, আমার যেন মুখ রক্ষা হয়, নইলে বড্ড বিপদে পড়ে যাব। ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিলেন, কে আপনার হয় ইনি? নয়নতারা বলেছিল, আমার খুব বিশেষ আত্মীয়, ওই শ্বশুর বাড়ির লোক। তা এনার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই? বিয়ে হয়েছে? নয়নতারা বলেছিল, হ্যাঁ। তা এনার স্ত্রীকে খবর পাঠিয়েছেন? তারা কেউ এলে তবু আপনার একটু কষ্ট কম হতো, আপনি আর কতকাল একলা রাত জাগবেন এমন করে? আর মাসের পর মাস এমন করে রাত জাগলে শেষে আপনিও ভেঙে পড়বেন। এরপর যদি আপনি নিজে ভেঙে পড়েন তখন তো সব কিছু অচল হয়ে যাবে। আর তাছাড়া মিস্টার ব্যানার্জিকে একটু সাহায্য করতে বলেন না কেন? তিনিও তো মাঝে মাঝে এক একদিন রাত জাগতে পারেন। আসলে তিনি তো আফিস করেন, সেই ভোরবেলা বেরিয়ে যান, আর ফিরতে অনেক রাত্রি হয়, তাকেই বা কী করে বলি বলুন? তাহলে আপনার একটা নার্সের ব্যবস্থা করা উচিত। অবশ্য তাতে একটু খরচ বেশি পড়বে, আর একজন নার্সের দ্বারা তো আর হবেও না, 2 জন দরকার, পালা করে ডিউটি করবে। নয়নতারা বলেছিল, এতদিনই যখন নার্স না রেখে সব কিছু করতে পারলুম, তখন না হয় আর কটা দিনের জন্য বাইরে লোক রাখা কি আর ঠিক হবে? আর তাছাড়াও আমি যেরকম করে দেখাশোনা করব সেরকম কি আর মাইনে করা নার্সেরা করবে?
তা ঠিকই বলেছেন, তবে আপনি যা করছেন তা নিজের স্ত্রী তো দূরের কথা, কারণ নিজের মাও তেমন করে করতে পারতো না। কথাটা শুনে নয়নতারার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বলেছিল, অমন করে বলবেন না ডাক্তারবাবু, শুধু বলুন যে ওনার যে কষ্টটা হচ্ছে সেটা যেন তাড়াতাড়ি লাঘব হয়ে যায়। আমি ওনার কষ্ট আর দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু বলেছিল, ওনার যা হবার তা তো হচ্ছেই, কিন্তু তার জন্য আপনার কষ্টটা কি আর তার চেয়ে কিছু কম হচ্ছে নাকি? এই উত্তরে নয়নতারা কিছুই বলেনি, আর বলবারও কিছু ছিল না। মানুষটা রোগ থেকে সেরে উঠে যত তাড়াতাড়ি চলে যায় সেই প্রার্থনাই সে করতো কেবল ভগবানের কাছে। মানুষটা চলে গেলে সে আবার আগেকার মতন নিয়ম করে অফিস যেতে পারবে, আবার নিখিলেশের দেখাশোনা করতে পারবে নিয়ম করে। অফিস যাওয়ার আগে যখন নিখিলেশ খেতে বসতো তখন মাঝে মাঝে নয়নতারার কাছে এসে দাঁড়াতো, বলতো, এ কি, তুমি যে কিছুই খেলে না? নিখিলেশ বলতো, আমার কথা তোমায় ভাবতে হবে না। নয়নতারা বলতো, বারে, ভাবতে হবে না মানে? আমি ভাববো না তো কে ভাববে? তোমার তো ট্রেনের দেরি আছে এখনো, আর দুটো ভাত নাও। কিন্তু নিখিলেশ তার আগেই উঠে জায়গা ছেড়ে উঠে পড়ত। নয়নতারা বলতো, এটা কীরকম করে খেলে? তোমার শরীরটা কি টিকবে এরকম করে খেলে? না না, আমার আর খিদে নেই। এই বলে কারোর কথা না শুনে সোজা অফিসে চলে যেত। এরকমটা প্রায় হতো। তখন অন্তত এরকম আর হবে না। সংসারে কত কাজ পড়ে আছে, কোনো দিকে দেখতে পাচ্ছে না নয়নতারা। বিছানার চাদর ছিঁড়ে গেছে, ঘরের দেওয়ালে সিলিংয়ে ঝুল জমেছে, কোনো দিকে দেখবারও সময় পাচ্ছে না সে। এবার মানুষটা ভালো হয়ে গেলে সে আবার সমস্ত কিছু দেখতে পারবে। আবার নিখিলেশের অফিসে যাবার পর সে নিজে অফিসে যাবে, আবার ফেরবার সময় একসঙ্গে গাড়িতে অফিস থেকে ফিরবে। দিদিমণি, নতুনবাবু কেমন করছে? গিরিবালার কথায় খেতে খেতে নয়নতারা খাবার ফেলে দিয়ে উঠে পড়ল। বললে, কীরকম করছেন? গিরিবালা বললে, খুব বোধহয় কষ্ট হচ্ছে, কেমন যেন ছটফট করছেন। নয়নতারা বললে, তুমি খেয়ে নাও, আমি যাচ্ছি। এই বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে সোজা রোগীর ঘরে গিয়ে নয়নতারা দেখলে যে সদানন্দ মাথাটা বালিশের ওপরে একবার এদিক একবার ওদিক করছে। এমনটা তো হয় না। নয়নতারার মনে হলো খুব যেন যন্ত্রণা পাচ্ছে, যেন যন্ত্রণা সহ্য করতে পারছে না। সমস্ত শরীরটা যেন যন্ত্রণায় ফুলে ফুলে উঠছে। নয়নতারা সদানন্দের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে বলো, আমাকে বলো। ডাক্তারবাবুকে একবার ডাকবো? রাত বোধহয় তখন 2টো। নিখিলেশ অঘোরে ঘুমোচ্ছিল। হঠাৎ একটা ডাকাডাকিতে তার ঘুম ভেঙে গেছে। নিখিলেশ চোখ মেলে দেখলে সামনে নয়নতারা। নয়নতারা তাকে ঠেলতে ঠেলতে বললে, ওগো, আমার খুব ভয় করছে, তোমাকে একটা কাজ করতে হবে। নিখিলেশের ঘুমের জড়তা তখনও কাটেনি। লেপটা সরিয়ে কোনো রকমের উঠে বসল, কিন্তু তার চোখে মুখে তখনও যেন ঘোর। নয়নতারা বললে, ওগো, একটু ওঠো না। নিখিলেশ উঠল, বললে, কি করতে হবে? ওই ঘরে ও কেমন যেন করছে। নিখিলেশের চোখে যেটুকু জড়তা ছিল তা কেটে গেল। বললে, তা আমি কি করব? নয়নতারা বললে, ডাক্তারবাবুকে একবার ডেকে নিয়ে আসতে হবে গো, ও যন্ত্রণায় বড্ড ছটফট করছে। ডাক্তারবাবুকে একবার ডেকে না পাঠালে আমি স্থির থাকতে পারছি না, আমার বড্ড ভয় করছে। নিখিলেশ বললে, তা ঠান্ডার মধ্যে কি ডাক্তারবাবু আসবেন এখন, এই এত রাত্রিরে? কাল সকালে গেলে হয় না? নয়নতারা বললে, কিন্তু আমি যে ভালো বুঝছি না গো, রাতটা যদি না কাটে। ডাক্তারবাবু আমাকে বলে গেছেন যত রাত্রির হোক তাকে ডাকলে তিনি আসবেন। নিখিলেশ বললে, কিন্তু আমি কি করে যাই?
তুমি না গেলে কে যাবে? বাড়িতে তো তুমি ছাড়া আর কেউ নেই। আর গিরিবালা মেয়ে মানুষ, এই রাত্রিরে কি তাকে বাইরে পাঠানোটা ভালো হবে? আর একা আমি আছি। তা তুমি যদি বলো, নইলে আমিই যাই। নিখিলেশ বিরক্ত হয়ে গেল। একে সন্ধেবেলা সিদ্দিশের সঙ্গে হোটেলে গিয়ে ওইটে খেয়েছে, তার উপর আবার শীতের ঠান্ডা, তারই উপর অসময়ে তার ঘুম ভাঙানো। সে বললে, এই জন্যই আমি তোমাকে বলেছিলুম ওকে হাসপাতালে পাঠিয়ে দাও। নয়নতারা রাগ করলে না নিখিলেশের কথা শুনে, বললে, দেখো, এখন সে কথা তুলে তো কোনো লাভ নেই। আমি হয়তো ভুলই করেছি, কিন্তু তুমি কি চাও যে আমার ভুলের জন্য একটা মানুষ মারা যাক? কথাটা বলতে গিয়ে নয়নতারা নিখিলেশের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎই যেন ধাক্কা খেয়ে পেছনে সরে এলো। কি যেন একটা সন্দেহ হলো তার। বললে, তুমি মদ খেয়েছ? নিখিলেশ কি করবে বুঝে উঠতে পারলে না। নয়নতারার সন্দেহ তখন কেটে গেছে। বললে, সে কি, তুমি মদ খেলে কি বলে? তুমি তো আগে মদ খেতে না। সত্যি বলো, তুমি মদ খেয়েছ? সত্যি? নিখিলেশের মুখে তখন আর কোনো জবাব নেই। তার অপরাধ ধরা পড়ে গেছে। সে নতুন কিছু কৈফিয়ত খোঁজবার চেষ্টা করে হতাশ হয়ে যেন হতবাক হয়ে গেছে। নয়নতারা বললে, এইদিকে আমি ভাবছি বুঝি আপিসের কাজের চাপে তুমি দেরি করে বাড়ি ফিরছ, তা আমি সঙ্গে থাকি না বলে তুমি এইরকম করে মদ খাবে? তুমি কি রোজই মদ খেয়ে বাড়ি ফেরো নাকি? আমি তো কিছুই জানতে পারিনি। রোজ মদ খাও তুমি? নিখিলেশের বিবেক যেন কোথায় বেঁধে উঠল। বললে, না না, আমি শুধু আজকেই খেয়েছি। কখনো হতে পারে না। নিশ্চয়ই তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে রোজ খাও, নইলে বাড়িতে আসতে তোমার এত দেরি হয় কেন রোজ? নিখিলেশ বললে, না না, সত্যি রোজ খাই না। তাহলে আজকে কেন খেলে? যে জিনিস খাও না তা হঠাৎ আজকে কেন খেতে গেলে? নিখিলেশ বললে, শীতেশ খুব করে ধরলে তাই, ওই পয়সা খরচা করে খাওয়ালে। তা শীতেশবাবু ধরলে আর তুমি তাই খেলে? পয়সা নাই বা খরচা হলো, তুমি কোন আক্কেলে ওই ছাইপাশ খেলে? আমি সেটা জিজ্ঞেস করছি। তুমি ছেলে মানুষ নাকি যে তোমাকে ধরলে আর তুমিও খেয়ে ফেললে? তোমারও নিশ্চয় খেতে ইচ্ছে করেছিল। নিখিলেশ আমতা আমতা করতে লাগলো। বললে, আজকে খেয়েছি বলে কি রোজই খাবো নাকি? আর একদিন খেলে কি এমন দোষ হয়? মানুষ যখন নেশা করে তখন প্রথম প্রথম ওই একদিনই খায়, আর ওই একদিনই একদিন করতে করতে শেষকালে তার নেশা হয়ে যায়, সেটা জানো? তারপর যেন কথা বলতে বলতে হঠাৎ পাশের ঘরে রোগীটার কথা মনে পড়ে গেল। বললে, আমি আপিসে যাচ্ছি না বলে তুমি মনে করেছো তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? এদিকে বাড়িতে এই বিপদ, আর ওদিকে তুমিও হয়েছো তেমনি। আমি একলা কোন কোন দিক সামলাই বলো তো? নিখিলেশ বললে, আমি তো তখনই বলেছিলুম যে ওকে হাসপাতালে পাঠিয়ে দাও। নয়নতারা বললে, তুমি আর কথা বলো না। কথা বলতে তোমার লজ্জা করে না? বিপদের সময় কোথায় তুমি আমাকে একটু সাহায্য করবে তা নয়, কোত্থেকে কার কথায় মদ গিলে এলে? আপিস থেকে সোজা বন্ধুদের সঙ্গে গল্প না করে বাড়িতে আসতে পারো না কেন? দেখো তো, আমি এই দিন রাত রোগী নিয়ে পড়ে আছি, কতকাল আমি ঘুমোতে পর্যন্ত পাইনি। কাল ডাক্তারবাবু সেই কথাই বলছিলেন যে এরকম মাসের পর মাস না ঘুমিয়ে কাটালে আমারও কোনো দিন সিরিয়াস অসুখ হয়ে যাবে। নিখিলেশ বললে, তাতে আমি কি করতে পারি? নয়নতারা বললে, তুমি তুমি তো আমাকে একটু সাহায্য করতে পারো। আমি তোমাকে সাহায্য করব? করলে ক্ষতিটা কি? গিরিবালা বুড়ো মানুষ, একলাও কত দিক সামলাবে? আর আমারও শরীর আর বইছে না, কোন দিন আমিও হয়তো বিছানায় শুয়ে পড়ব।
তখন যে কি হবে তা ভগবানই জানে। তুমি তো বেশ নেশা করে আরামে ঘুমোচ্ছ। আমার কথাটা একবার ভাবো দেখিনি। নিখিলেশ বললে, আমি ওসব কথা জবাব দিতে চাই না। এখন কি করতে হবে তাই বলো। ডাক্তারবাবুকে গিয়ে এক্ষুনি একবার নিয়ে আসতে হবে। বলবে যে রোগীর অবস্থা খুবই খারাপ। এখন কটা বেজেছে? 2টো। নিখিলেশ বললে, তা কাল ভোরবেলা গেলে হয় না? ভোরবেলা হলে তো আর তোমাকে বলতুম না, তখন গিরিবালাও যেতে পারতো, তা না হলে আমিও যেতে পারতুম। কিন্তু এই মাঝরাত্রিরে কি করে যাই বলো? তোমার এতটুকু আক্কেল নেই? ডাক্তারবাবুই বা কি ভাববেন? ভাববেন না যে বাড়িতে পুরুষ মানুষ থাকতে মিস্টার ব্যানার্জি কিনা তার বউকে এত রাত্রিরে বাইরে পাঠিয়ে দিয়েছে? নিখিলেশ রেগে গেল, বললে, কে বলেছিল তোমাকে সাধ করে এই ঝঞ্ঝাট মাথায় তুলে নিতে? আমরা তো বেশ সুখে শান্তিতেই ছিলুম, কোনো অশান্তি ছিল না আমাদের। তুমি তো বাঁধালে এই ঝঞ্ঝাট। নয়নতারা বললে, এখন আর সেই পুরনো কাসুন্দি খাটবার সময় নেই। তুমি তাড়াতাড়ি একটা সোয়েটার গায়ে দিয়ে নাও, শেষকালে আবার ঠান্ডা লাগিয়ে সর্দি বাঁধিয়ে বসবে। তাড়াতাড়ি যাও। নিখিলেশের তখন আর আপত্তি করবার সময় ছিল না। আলনা থেকে সোয়েটারটা নিয়ে গায়ে গলিয়ে নিলে, তারপর আলোয়ানটা জড়িয়ে বাইরের রাস্তায় বেরিয়ে পড়ল। পেছন থেকে নয়নতারা দরজায় খিল লাগিয়ে দিয়ে আবার রোগীর মাথায় আইস ব্যাগ দিতে লাগলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।